আপনাদের কিছুক্ষণ আগে জানাচ্ছিলাম যে রেলমন্ত্রী তিনি পৌঁছে যাবেন বাগডোগরায় কিছুক্ষণের মধ্যেই এবং তিনি স্পটে যাবেন। আর এখন আপনাদের জানাচ্ছি আর্থিক সাহায্য ঘোষণা, প্যাকেজ ঘোষণা করলো কেন্দ্র। কত আর্থিক সাহায্য কি জানতে পারছি আমরা, সরকার কি বলছে। আবির প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। আবির, যারা নিহত হয়েছেন তাদের পরিবারকে 2 লক্ষ টাকা করে আর্থিক সাহায্য করা হবে এবং যারা আহত হয়েছেন তাদেরকে 50,000 টাকা করে আর্থিক সাহায্য করা হবে। কিছুক্ষণ আগেই প্রধানমন্ত্রীর দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে। গোটা ঘটনা নিয়ে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাষ্ট্রপতির তরফ থেকেও শোক জ্ঞাপন করা হয়েছে। এছাড়া কিছুক্ষণের মধ্যেই বিকালের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছচ্ছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এবং একই সঙ্গে রেল বোর্ডের সমস্ত উচ্চ আধিকারিকরা, সিও রেলওয়ে বোর্ড সহ তাদেরও আজকে সন্ধ্যায় দুর্ঘটনাস্থলে পৌঁছানোর কথা এখনো পর্যন্ত আমরা জানতে পারছি। আবির, কিছুক্ষণ আগে যখন পার্থ প্রতিমা এবং বিশ্বজিতের সঙ্গে কথা হচ্ছিল আমরা বোঝার চেষ্টা করছিলাম যে দুর্ঘটনা কিভাবে হলো, কারণ কাটিয়ারের ডিআরএম তিনি জানাচ্ছিলেন যে সিগন্যালিং তো ছিল এখানে এবং সিগন্যালিং যদি ঠিকঠাক কাজ করে থাকে তাহলে ভুলকার, তাহলে দায় বর্তায় এই যে মালগাড়ির যে ড্রাইভার যিনি রয়েছেন গাড়ি চালাচ্ছিলেন তার উপর হিউম্যান এরার। এখনো পর্যন্ত দেখে কি মনে হচ্ছে হিউম্যান এরার কিভাবে ঘটনা ঘটতে পারে? দেখো, প্রথম বিষয় হচ্ছে যে এত বড় একটি দুর্ঘটনা ঘটলে সেই দুর্ঘটনা তদন্ত করে হচ্ছে সিআরএস, কমিশনার অফ রেলওয়ে সেফটি। এখনো পর্যন্ত অফিসিয়াল সরকারিভাবে রেল মন্ত্রকের তরফ থেকে সিআরএস এনকোয়ারির কথা ঘোষণা করা। যখন দুর্ঘটনা যদি ঘটেও থাকে, দুর্ঘটনার প্রেক্ষিতে একটা গোটা ঘটনা তদন্ত হয়, সেই তদন্তের রিপোর্ট এখনো পর্যন্ত এসে পৌঁছয়নি। তার আগে রেলের তরফ থেকে জানিয়ে দেওয়া হচ্ছে যে তিনি পথবাহী ট্রেনের তিনি চালক, তিনি সিগন্যাল ওভারশুট করেছেন, অর্থাৎ তার সিগন্যাল দেওয়া ছিল, সিগন্যাল অতিক্রম করে তিনি চলে গিয়েছেন। তদন্ত হওয়ার আগেই তারা যে বক্তব্য রাখছেন তা নিয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে। প্রথমত হচ্ছে এখন যা উত্তরবঙ্গের যে আবহাওয়ার বিষয়, যখন দুর্ঘটনাটা ঘটে তখন যদি অত্যধিক বৃষ্টি হয়ে থাকে তাহলে দৃশ্যমানতা কমে গেলে অনেক সময় অনেকে বলছেন যে মালগাড়ির যিনি চালক ছিলেন তিনি যে সিগন্যাল তিনি দেখতে পেলেন না। কিন্তু মালগাড়ির গতি তো সে সময় কম থাকার কথা। যে গতিতে গিয়ে মালগাড়িটি কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছনে ধাক্কা চেহারা হয়েছে, যেভাবে একটার পর একটা বগি উঠে গিয়েছে, লাইনের দুধারে ছিটকে পড়ে রয়েছে, মালগাড়ির যে কন্টেনার গুলি রয়েছে সেগুলো দুদিকে যেভাবে ছিটকে পড়ে রয়েছে, তাতে গতি নির্দিষ্ট ছিল না। তাহলে এই যে একই লাইনে যে ট্রেন চলে এলো, সেক্ষেত্রে দাঁড়িয়ে পয়েন্ট বা সিগন্যালের ক্ষেত্রে যে গাফিলতির বিষয় সেটিকে কি কোথাও আড়াল করার চেষ্টা করা, সেই প্রশ্ন ইতিমধ্যে উঠতে শুরু করেছে। প্রাথমিকভাবে যা দেখে মনে করা হচ্ছে এর পিছনে যেগুলো সিগন্যাল পয়েন্টের কোনোটি ত্রুটি থাকতে পারে, তার জেরেই একই লাইনে দুটি ট্রেন চলে আসে এবং তার জেরেই এই দুর্ঘটনা ঘটতে পারে, এমনটাই অনুমান করছেন রেলের প্রাক্তন রেল কর্তারাও। আমি আরেকটা বিষয় জানতে চাইবো, তা হলো যে করমণ্ডল কেন, তারপরে বেশ কয়েকটি দুর্ঘটনা ঘটেছে এবং তারপরে যত সময় গিয়েছে আরো বেশি উন্নত প্রযুক্তির ব্যবহার করা হয়েছে। রেলের কামরাগুলো নতুন কামরা বসানো হয়েছে, নতুন কামরা লাগানো হয়েছে। এক্ষেত্রে কি এই যে 3টে বগি, এই 3টে বগি কি নতুন বগি ছিল, অর্থাৎ যেটা অত্যাধুনিক বগি, যে ধরনের বগিগুলো সাধারণত দুর্ঘটনার অভিঘাতে ভিতরে যারা থাকবেন তাদের আঘাত লাগার সম্ভাবনা কম? প্রথমত যে গোটা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসটাতেই এলএইচবি কোচ ছিল না, আইসিএফ কোচে ট্রেন চলাচল করছে। দ্বিতীয়ত হচ্ছে যে যদি এলএইচবি কোচ থাকতো অতনু একদমই ঠিক, তাহলে অভিঘাতটা অনেকটা কম হতো এবং আহত এবং নিহতের সংখ্যা অনেক কম হয় চলে এই ধরনের ক্ষেত্রে। এই ক্ষেত্রে দেখতে পাওয়া গেল যে আইসিএফ কোচ থাকা এবং তার যে অভিঘাত, তার জেরেই হচ্ছে এই ধরনের ভয়াবহ ছবি লক্ষ্য করতে পারা যাচ্ছে। একটি কোচের উপর আরেকটি কোচ উঠে গিয়েছে। দ্বিতীয়ত হচ্ছে ভারতীয় রেল গত 3 বছর ধরে বারবার ধরে বলে আসছে তারা বিভিন্ন জায়গাতে কবচ প্রযুক্তির ব্যবহার করবে, যদি এখনো পর্যন্ত ভারতবর্ষের খুব স্বল্প জায়গা ছাড়া কোথাও এখনো পর্যন্ত কবচ প্রযুক্তি পুরোপুরিভাবে ব্যবহার হয়নি। ফলে প্রযুক্তির ব্যবহারের কথা বারবার ধরে বলা হয়, তবে সেই প্রযুক্তি যখন ব্যবহারই করে উঠতে পারা যায়নি তখন যে বিষয়গুলোতে নজরে রাখা কথা সেই বিষয়গুলো তো পর্যাপ্ত নজর থাকছে না এবং তার জেরেই এত বড় একটি দুর্ঘটনা এবং তার চেহারা ক্রমশ ভয়ঙ্কর হচ্ছে, এমনটাই মত রেল আধিকারিকদের একাংশের। আমি খুব সংক্ষেপে একটু জানতে চাইবো, কিছুক্ষণ আগে তুমিও পয়েন্টটা তুলছিলে যে নিউ জলপাইগুড়ি থেকে এই স্টেশন রাঙ্গাপানি স্টেশনের দূরত্ব খুব বেশি নয় এবং খুব স্বাভাবিকভাবে নিউ জলপাইগুড়ি স্টেশনে সেখানে মালগাড়ির গতি কমাতেই হবে। এইটুকু দূরত্বের মধ্যে মালগাড়ির গতি এতটা বেড়ে গেল কিভাবে, কি মনে হয়? মালগাড়ির গতি বেড়ে গেল কিভাবে নয়, বিষয়টা হচ্ছে যদি মালগাড়ির কাছে যদি নির্দিষ্ট সিগন্যাল থাকে বা তাকে যদি নির্দিষ্ট লাইন দিয়ে বেরিয়ে যাওয়ার কথা বলা হয়, সে তার নির্দিষ্ট গতিবেগেই বেরিয়ে যাবে। আমরা সে কারণেই বারবার বলছি, তাহলে মালগাড়ি নির্দিষ্ট তার কাছে সিগন্যাল ছিল, সেই কারণেই সে তার গতিবেগ নিয়ে যাচ্ছিল। এখন দেখার দুটো জিনিস, এক, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস যে লাইনে দাঁড়িয়েছিল সেই লাইনে কি তাকে দাঁড়িয়ে থাকতে বলা হয়েছিল?
নাকি কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসও একই লাইনে চলছিল, তার যে গতি তার তুলনায় অনেক বেশি নিয়ে মালগাড়িটি পিছন থেকে ধাক্কা মেরেছে। এবং এখানেই প্রশ্ন উঠছে, আমরা বারবার বলছি যে রেল প্রথম থেকে বলে যাচ্ছে যে পণ্যবাহী ট্রেনের চালক তিনি সিগন্যাল ওভারশুট করেছে, কিন্তু যখন আমরা বলছি ঘটনা তদন্তই যতক্ষণ না পর্যন্ত হচ্ছে ততক্ষণ পর্যন্ত কি করে তারা বলে দিচ্ছেন যে সিগন্যাল ওভারশুটের ঘটনাটি ঘটেছে। এক্ষেত্রে দাঁড়িয়ে পয়েন্ট বা সিগন্যালের যে বিভ্রাটের বিষয়টি সেটির দিকেই যারা রেল পরিচালন ব্যবস্থার সাথে দীর্ঘদিন ধরে যুক্ত ছিলেন তারা সেই দিকেই আঙুল তুলছেন। তবে যতক্ষণ না পর্যন্ত কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের যিনি চালক, গার্ড এবং এই পণ্যবাহী ট্রেনের গার্ড এবং অপর একজন চালক, কারণ একজন চালক মারা গিয়েছেন এমনটা জানতে পারা যাচ্ছে, যতক্ষণ না তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং প্যানেল খোলা হবে। এবং তুমি জানো অতনু বাহানাগার পর RRI যে রুম, সেই রুমের প্রয়োজনীয়তা অনেক বৃদ্ধি পেয়েছে, সেটি যতক্ষণ না পর্যন্ত পরীক্ষা করা হবে ততক্ষণ পর্যন্ত নির্দিষ্টভাবে এই প্রশ্নের উত্তর পাওয়া যাবে না। ধন্যবাদ। আমি যে একটি কন্টেনার ট্রেন ওভারশুট করে কাঞ্চনজঙ্ঘাতে পেছন থেকে রিয়ার থেকে ধাক্কা মেরেছে, তাতে কন্টেনার পেছনে যে SLRটি ছিল সেটাতে ক্যাপসাইজ হয়েছে, সেটা খালি ছিল, সেটা মানুষ যায় না, পার্সেল ভ্যান।